আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমাদের হোমিও চর্চা অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে আ একটি ফিজিওলজি ক্লাসের আয়োজন করা হয়েছে। তো আমাদের আজকের ক্লাসটা নিবে আতিক স্যার। তো স্যার অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন। উম স্যার যদিও অনেক ব্যস্ত থাকে তারপরেও হচ্ছে আমাদেরকে সময় দিচ্ছে সেজন্য আমরা আসলে স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। উম স্যার আ স একদম টাইমলি উপস্থিত হয়ে গেছেন। যেটা হচ্ছে আমাদের জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু উনি জয়েন হয়ে গেছেন, আমরা আর ওয়েট করব না সবার জন্য। আমরা ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দিব। কারণ আবহাওয়ারও একটা বিষয় আছে। আ যে ঝড়ের কারণে হয়তো বিদ্যুৎ কানেকশন বা হচ্ছে নেটের অনেকের প্রবলেম। অনেকের জন্য দেখা গেছে ক্লাসেও আসতে পারছে না। আ পার্সোনালি জানিয়েছে। তো যারা দেখতে পারছে না তারা অলরেডি আমাদের ক্লাস লাইভ হবে। ওইখান থেকে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে চেষ্টা করব যে আ যখন ক্লাস শুরু হয়ে যাবে, স্যার ব্যতীত বাকি যে আমরা সবাই আছি, আমাদের মাইক্রোফোন আ তারপর হচ্ছে ক্যামেরা এগুলো অফ রাখবো। স্যারের কথা হচ্ছে মনোযোগের সহিত শুনবো। আ তো স্যার কি শুনতে পাচ্ছেন? আতিক স্যার শুনতে পাচ্ছেন আপনি? স্যার আপনার মাইক মনে হয় মিউট করা। এর জন্য আমরা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? জি, জি স্যার শোনা যায়। তো আপনাকে অনুরোধ করছি ক্লাস শুরু করে দেওয়ার জন্য। জি 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 শুনতে পাচ্ছেন না? জি স্যার শোনা যায়। সাউন্ড সিস্টেম ঠিক আছে সবাই? জি, জি স্যার। ওকে। তো সবাই কি সেকেন্ড ইয়ার নাকি? না স্যার অন্য ইয়ারেরও আছে, 4th ইয়ারের আছে। ও আচ্ছা ঠিক আছে। যারা ফোর্থ ইয়ার এরা তো সেকেন্ড ইয়ারে ফিজিওলজি পড়ে আসছে, হ্যাঁ। তারপরও অনেকে হয়তো বা ভুলে গেছে ফিজিওলজি আমাদের একটা সাবজেক্ট আছে, এটা সেকেন্ড ইয়ার। অ্যানাটমি ফিজিওলজি এটা সেকেন্ড ইয়ারের সাবজেক্ট, ঠিক আছে। এখন আমাদের ফিজিওলজিক্যাল শারীরিক কিছু কন্ডিশন আছে, বুঝছেন। এগুলো হচ্ছে মূলত ফিজিওলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত। আমাদের শারীরবৃত্তীয় যে মেকানিজম গুলো হয় এগুলো হচ্ছে ফিজিওলজির অন্তর্ভুক্ত। আমাদের বডি যে মেকানিজম গুলো ফাংশন করে সাধারণত এগুলি বলা হয় ফিজিওলজি। অর্থাৎ আমাদের প্রতিটা দেহের অঙ্গের যে কাজগুলো কিভাবে ফাংশন করতেছে এটা একটা মেকানিজমের মাধ্যমে হয়। আমরা খাইলাম কাজ করলাম বিষয়টাই না, একটা লং টাইমের প্রসেসিং এর মাধ্যমে বডিতে সেটা ইউটিলাইজ হয়। এটাই হচ্ছে মূলত ফিজিওলজি। অর্থাৎ দেহের প্রতিটা অঙ্গের কাজ কিভাবে হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ জানা, জানার যে একটা মেকানিজম বডিতে হয়, এই শারীরবৃত্তীয় ফাংশনটাই হচ্ছে আপনার ফিজিওলজি। এই ফিজিওলজিকে আপনার সহজভাবে জানার জন্য আমাদের বডিগুলোকে বিভিন্ন সিস্টেমে ভাগ করছে চিকিৎসা বিজ্ঞানীরা। কিভাবে ভাগ করছে? যেমন ধরেন আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে, যেটাকে বলা হয় সার্কুলারি সিস্টেম। অর্থাৎ আমাদের শরীরে ব্লাডটা কিভাবে সার্কুলার হচ্ছে এই সিস্টেমটা আমাদের এই পার্টের মধ্যে আমরা এভাবে জানতে পারবো ব্লাডের বিষয়গুলো। আবার দেখা যায় কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, যেটা হচ্ছে হার্ট কিভাবে আমাদের সারা শরীরে ব্লাড সাপ্লাই দিচ্ছে এবং কিভাবে সঞ্চালিত হচ্ছে, সার্কুলেটেড হচ্ছে, এটাও আমরা জানতে পারি এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে। পাশাপাশি আমরা রেসপিরেটরি সিস্টেম, বডি কিভাবে শ্বাস প্রশ্বাস হচ্ছে, কিভাবে শ্বাস আমরা নিচ্ছি, কিভাবে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি বায়ুমণ্ডল থেকে, এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে আমরা বায়ুমণ্ডলে ত্যাগ করতেছি, এই মেকানিজমটা এবং আমাদের ব্লাডকে কিভাবে পিউরিফাই হচ্ছে, বিশুদ্ধকরণ হচ্ছে, এই রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারি।
অর্থাৎ টোটালি দেখা যায় যে এই সিস্টেম গুলোর মধ্যে ওই কেন্দ্রিক অঙ্গগুলো রিলেটেড থাকে। যেমন রেসপিরেটরি সিস্টেমটা আমরা যখন করব বা বুঝবো, এখানে দেখবো শ্বাস প্রশ্বাসের সাথে রিলেটেড অঙ্গগুলো নিয়ে পড়াশোনা করব। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি শ্বসনতন্ত্রের মধ্যে, শ্বাসতন্ত্রের মধ্যে কি কি আছে, যেমন ট্রাকিয়া আছে, শ্বাসনালী, লাং আছে, ঠিক আছে। একটা একটা লাং একটা লাং একটা যখন লাংস বলবো, আমরা লাংস বলি না ফুসফুস, একটা ফুসফুস যখন বলবো তখন বলবো লাং। আবার যখন দুইটা একসাথে মিন করব তখন বলবো লাংস, ঠিক আছে। দুইটা ভাবে বলা যায়, অনেকে লাং বলে, অনেকে লাংস বলে, ঠিক আছে। লাং আপনি বলবেন একটা যদি ফুসফুসকে মিন করা হয়, LUNG, ঠিক আছে, লাং। আর যদি একাধিকটা বলা হয় তাহলে সেক্ষেত্রে লাংস বলবো, এসটা যোগ করে দিয়ে লাংস বলবো, দুই শব্দটাই কারেক্ট, ঠিক আছে। এই তাহলে আমরা ট্রাকিয়া পাবো, এখানে লাংস পাবো। এগুলো কি হয়, আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে থাকে। এই যে ধরেন আমাদের ট্রাকিয়ার মাধ্যমে কিভাবে শ্বাস প্রশ্বাসের একটা মেকানিজম হচ্ছে, এই রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে আমরা এটা খুব সহজে জানতে পারবো। এটার সাথে রিলেটেড অঙ্গগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। অনুরূপ ভাবে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্লাড কিভাবে পাম্পিং হচ্ছে প্রতিনিয়ত, এই যে দুকদুকানি বুকের মধ্যে একটা রিদম সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, বাট এরকম প্রতিনিয়ত কিন্তু হার্টটা পাম্পিং করতেছে, রক্তকে ছড়াই দিচ্ছে। হার্টের কাজটাই হচ্ছে মূলত রক্তকে সারা শরীর টিস্যু সেল পর্যন্ত, আমাদের শরীরের একদম ক্ষুদ্রতে ক্ষুদ্র অঙ্গ পর্যন্ত পৌঁছাই দিবে আর্টারি, ভেইন, ক্যাপিলারির মাধ্যমে। অর্থাৎ এইটার সাথে রিলেটেড যে অঙ্গগুলোর সাথে, সেগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এরপরে যদি আমরা বলি ব্লাড সিস্টেম, ব্লাড সিস্টেমটা কেমন, ব্লাডের যে মেকানিজম গুলো থাকে, ব্লাড কিভাবে কাজ করে, সবসময় ব্লাড অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলোকে বহন করতেছে সবসময় আর্টারি, ভেইন, ক্যাপিলারির মাধ্যমে। এবং ব্লাডের গঠন, ব্লাডে কিভাবে নিউট্রিশন ক্যারি করে। ব্লাড কিন্তু মূলত সংবহন তন্ত্রের মধ্যেই পড়ে, কারণ ব্লাডও কিন্তু সকল ধরনের কিছু তো মানে বহন করে, সংবহন করে, ঠিক আছে, ক্যারি করে। এই জন্য ব্লাডকেও সংবহন তন্ত্র বলা হয়, ঠিক আছে। সার্কুলারি সিস্টেমের মধ্যেই পড়ে গেছে। ওকে, ব্লাডের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিউট্রিশন পাই, পাশাপাশি ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন থাকে, সিরামের মাধ্যমে দ্রবীভূত অবস্থায় থাকে প্লাজমার মধ্যে। এবং ব্লাডে আমরা তিন ধরনের সেল পাই, আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। এই তিন ধরনের সেল ব্লাডের মধ্যে 45% থাকে। এই সেলগুলো কি কাজ করে, কিভাবে মেকানিজম করে, কিভাবে বডিকে রক্তের রংটা লাল হয়, কিভাবে হিমোগ্লোবিন আয়রন কম্বাইন্ড হয়ে কিভাবে আমাদের রক্ত তৈরি করতেছে, বোন মেরু কিভাবে রক্ত প্রডিউস করতেছে, আরবিসি কিভাবে তৈরি হচ্ছে, আবার কিভাবে 120 দিন পর ভেঙে যাচ্ছে, ডব্লিউবিসি ফাইটার সেল কিভাবে আমাদের বডিতে কাজ করতেছে, ঠিক আছে, এগুলো। তার প্লাটিলেট কিভাবে আমাদের বডিতে কাজ করে। এই সকল মেকানিজম গুলো আমরা ব্লাড সিস্টেমের মাধ্যমে খুব সহজেই পাবো। পাশাপাশি আসেন স্কেলিটাল সিস্টেম, কঙ্কাল তন্ত্র। আমরা কঙ্কাল তন্ত্র সম্পর্কেও পাবো এখানে। কঙ্কাল তন্ত্র বেসিক্যালি এটা আমাদের অ্যানাটমির পড়া আমাদের, ঠিক আছে। আমাদের যে 206টা পরিপক্ক একটা দেহে, অ্যাডাল্ট দেহেতে যে 206টা হাড় রয়েছে, এই হাড়গুলো সাধারণত অ্যানাটমির পার্ট। এবং প্রতিটা হাড়ের গঠন এবং কাজ, প্রতিটা হাড়ের নামকরণ আমাদেরকে জানতে হবে। কোন হাড়ের নাম, মুখে কয়টা হাড় আছে, স্কালে কয়টা হাড় আছে, আমাদের মাথায় কয়টা, হেঁটে কয়টা, পায়ে কয়টা, সকলে 206টা হাড়ের আমাদের পার্ট জানা লাগবে। কোন হাড়টাকে নামটা কি, নামগুলো জানা আমাদের ডিপ্লোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ যেমন তেমন, প্রতিটা অঙ্গের আমরা নাম জানবো। অনেকেই আছে যে আমরা অনেক অঙ্গ সম্পর্কে জানিই না, ঠিক আছে। আমাদের উপরের যে অঙ্গগুলো যেমন চোখ, কান, নাক, এগুলো তো সাধারণ মানুষও জানে। একটা পিচ্চি বাচ্চাকে প্রশ্ন করলে তোমার কান কোনটা, সে হাত দিয়ে দেখায় দেয় এটা আমার কান। তোমার নাক কোনটা দেখায় দেয়, কিন্তু এই দেখা সেই দেখা না। এরকম যদি হয় তাহলে আমরা কিন্তু ডাক্তার হিসাবে খুব বেশি গেইনার করতে পারবো না। আমাদের অঙ্গের যে বিসেরা, ইন্টারনাল অঙ্গগুলোকে সাধারণত বিসেরা বলে, যেগুলো চোখে দেখা যায় না। যেমন আমি কিডনিকে সরাসরি দেখতে পারতেছি না, এটাকে বলা বিসেরা। টিউমার, গল ব্লাডার কে দেখতে পাচ্ছেন, লিভার কে দেখতে পাচ্ছেন, হার্ট কে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পেটের ভিতরে যে অ্যাবডোমিনাল যেগুলো থাকে এবং চেস্টের ভিতরে যে অঙ্গগুলো থাকে, এগুলোকে বলা হয় মেডিকেল সায়েন্সে বিসেরা। তো এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। শুধু চোখ, কান, নাক দেখলাম ওষুধ দিয়ে দিন বিষয়টা এরকম না।
এবং প্রতিটা অঙ্গের ভিতরের গত অঙ্গগুলো নাম জানতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের আছে কি নার্ভাস সিস্টেম, আমাদের সেন্সে বডি কিভাবে সেন্সের কাজ করে, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। ঠিক আছে, পুরাটাই ইলেকট্রিক হিসাবে কাজ করে, ইলেকট্রিক ম্যাগনেটিক যেটা যেভাবে কাজ করে আমাদের ওই নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের এই ওষুধগুলো বেশি কাজ করে। ঠিক আছে, কারণ আমাদের ওষুধটা সাধারণত আমরা দেন জিবা করার সাথে সাথে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায়। এটা আমাদের হোমিও ওষুধ কিন্তু পেটে যায়, ডাইজেস্ট হয়ে ব্লাডের সাথে মিশে, বিষয়টা কিন্তু এরকম না। অ্যালোপ্যাথিক ওষুধ পেটে যায়, পেটে যাওয়ার পরে সেটা ডাইজেস্ট হয়, ডাইজেস্ট হওয়ার ফলে ব্লাডের সাথে মিশে যে কাজ করে। আমাদের হোমিও ওষুধ কিন্তু ডাইজেস্ট হওয়ার লাগে না, হোমিও ওষুধ জিবাতে পড়ার সাথে সাথে তার অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, কারণ এটা পুরাটা ইলেকট্রিকের মতো। ঠিক আছে, পালসের সাথে সম্পর্কিত, নার্ভাস সিস্টেমের সম্পর্ক। ধরেন আমার কাছে সামনে একটা আমি পিঁপড়া কামড় দিল পায়ের মধ্যে, একদম ছোট একটা পিঁপড়া কামড় দিল, এটা আমি আসলে কিভাবে বুঝতে পারি? একটু ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্লিমেস পাইছেন? কি আসবেন? না না না, প্রোডাক্ট নিয়ে আসেন। আচ্ছা, পায়া কয়দিন পরে আসেন। তাহলে আমরা নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের নার্ভ গুলো সম্পর্কে জানতে হবে। যেমন আমাদের নার্ভ গুলো সাধারণত দেখা যায় যে স্পাইনাল কর্ড গুলোর সাথে এইভাবে ছড়াই গেছে, আমাদের যে মেরুদণ্ড হাড়টা আছে দুই দিকে এরকম ছড়াই গেছে, এগুলো কিন্তু আছে। এবং বিভিন্ন ধরনের আমরা যে চোখে দেখি নার্ভের মাধ্যমে, নার্ভ যদি শুকায় যায় তাহলে আমরা চোখে ডিসকানেক্ট হয়ে যায়, তখন আমরা দেখতে পারি না, নার্ভের কানেক্টিভিটি থাকে না, মুখের স্বাদ কমে যায়। ঠিক আছে, নার্ভ উইকনেস থাকে আমাদের, তার জন্য মুখে স্বাদ করে, লস অফ এপিটাইট, খাওয়ার অরুচি হয়ে যায়, ক্ষুধা মন্দা থাকে, ক্ষুধা কমে যায়, যেটা আমরা এনোরেক্সিয়া বলি। কেন হয় এগুলো? নার্ভের উইকনেস, বডি নিউট্রিশন পায় না এবং নার্ভ গুলো সঠিকভাবে কাজ করে না, এর জন্য আমাদের বডি অ্যাক্টিভিটিসটা ভালো হয় না। আমাদের বডি রেগুলেট করে দুইটা সিস্টেম, একটা হচ্ছে কি নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে হরমোনাল সিস্টেম। এই দুইটা সিস্টেম আমাদের বডি রেগুলেট করে, এগুলো সিগন্যাল। বডি সিগন্যাল ছাড়া কিছুই করবে না, সিগন্যাল পাওয়ার সাথে সাথে বডি তার কার্যক্রম শুরু করবে, কারো একটু পরে শুরু হয়, কারো একটু দ্রুত শুরু হয়, যার নার্ভ গুলো খুব অ্যাক্টিভ। ঠিক আছে, উইকনেস না। হ্যাঁ, সে সেগুলো নার্ভ গুলো খুব দ্রুত কাজ করে, যেমন সবার সেন্স পাওয়ার সমান না। ঠিক আছে, কারো অনুভূতি অ্যাক্টিভ খুব প্রপার, কারো একটু কম। কেন হয় এরকম, এটা একটা বিষয়। এই জন্য আমাদের হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু নার্ভের উপর কাজ করে, সুতরাং নার্ভাস সিস্টেমটাকে আমাদের জানতে হবে, এবং হরমোন সিস্টেমটা, এগুলো সূক্ষ্মতি সূক্ষ্ম। আমাদের হোমিও ওষুধ গুলো সূক্ষ্ম, এক ফোঁটা ওষুধ আমরা রুগী আরোগ্য হয়ে যাচ্ছে, এটা কতটা সূক্ষ্ম আমরা চিন্তা করতে পারবেন না। হোমিও ওষুধ যত পটেন্টাইজ করা হয়, শক্তিকরণ করা হবে, তত ওষুধের র মেটেরিয়াল বিলুপ্তি ঘটবে, কিন্তু তার মধ্যে রয়ে যাবে শক্তি। পুরা নার্ভাস সিস্টেমের খেলা এখানে। ঠিক আছে, এই জন্য আমাদের নার্ভাস সিস্টেম জানতে হবে, পাশাপাশি হরমোনাল সিস্টেম, বডি কিভাবে হরমোন রিলিজ হয়, কত বছর বয়স থেকে এই হরমোন গুলো বডিতে তৈরি হওয়া শুরু করে। ঠিক আছে, যেমন আমরা জানতে পারি রিপ্রোডাক্টিভ সিস্টেমের মাধ্যমে যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন মেয়েদের, এটা প্রাইমারি সেক্স অর্গান, এবং ছেলেদের হচ্ছে ওভারি হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল অর্গান। এটার মাধ্যমে আমরা জানি মেয়েদের 9 থেকে 13 বছরের মধ্যে এস্ট্রোজেন প্রোজেস্টেরন ওভারি থেকে রিলিজ হওয়া শুরু করে, তখন তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলো শুরু হয়, যেমন মেনস্ট্রুয়েশন শুরু হয়। ঠিক আছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তার মধ্যে শুরু হয়। তারপরে পেলভিক হেয়ার, এক্সিলা হেয়ার, ঠিক আছে, এবং ব্রেস্ট ডেভেলপ হইতে শুরু করে, এটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের দিকে যায়। এগুলো কিন্তু হরমোনের কারণে হয়। এটা কোন পর্যায় থেকে শুরু হবে এটা আমাদেরকে জানতে হবে। ছেলেদের ক্ষেত্রে যে অন্ডকোষ থেকে যেমন টেস্টোস্টেরন হরমোন শুরু হয়ে যায়, তৈরি হওয়া শুরু করে 13 থেকে 15-16 বছর বয়সের মধ্যে শুরু হয়। টেস্টোস্টেরন হরমোনটা রিলিজ হওয়ার পরে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো শুরু হয়, এটা আমাদেরকে জানতে হবে। তা একটু তাহলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে, এরকম অনেকগুলো সিস্টেম আছে বডিতে, আমাদের পড়ার সুবিধার্থে প্লাস আমাদের জানার স্বার্থে এই সিস্টেম গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমরা খুব সহজে বিষয়টা ধরতে পারবো। পার্টে পার্টে যখন আপনাকে একটা জিনিস দেওয়া হবে, তখন খুব সহজে আপনি এটা কি বুঝতে পারবেন। যদি আপনি সবগুলো একসাথে গুলাই দেওয়া হয়, তাহলে আপনি সেপারেট করতে পারবেন না। যদি সেপারেট করা থাকে বডির ফাংশন গুলো, তাহলে আমরা খুব সহজে এটা সেপারেট করতে পারবো।
এবং পড়ার একটা ধারাবাহিকতা আছে। এই সিকোয়েন্স যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে ধরতে পারবেন। ঠিক আছে? একটা রোগ হইলো বডিতে, হওয়ার পরে আপনি কিভাবে এটা মূল্যায়ন করবেন, এটা কোন সিস্টেমের মধ্যে পড়ছে, কোন ধরনের টেস্ট দিতে হবে, কোন ধরনের মেডিসিন দিতে হবে এবং কোন ধরনের মেডিসিন গুলো এই সিস্টেমের উপর ভালো কাজ করে, সেই ওষুধটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য বডির মেকানিজমটা জানা অনেক গুরুত্বপূর্ণ। এখন যদি আমি বডি, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, কোন একটা প্রেগনেন্ট মহিলা আপনার কাছে আসছে পেশেন্ট হিসাবে, সে দেখা যায় যে 8 মাস 9 মাস চলে, সে কি হচ্ছে, তার প্রেগনেন্ট হলে মহিলার সাধারণত পেট বড় হবে, উঁচু হবে, এটা স্বাভাবিক। এটা কি, এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা কিন্তু ডিজিজ না। এখন যদি মনে করে যে রুগী যদি আমার তো পেট বড় হচ্ছে, আপনি তো প্রেগনেন্ট, পেট বড় হবে, এটা কি ডিজিজ না। তো প্রেগনেন্ট অবস্থায় দেখা যায় যে একটা মহিলার পেট বড় হবে, এটা স্বাভাবিক, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা ন্যাচারাল, এটা শারীরবৃত্তীয় ঘটনা, স্বাভাবিক ঘটনা, কিন্তু এটা তো ডিজিজ না। ঠিক আছে? তো ডিজিজ কোনটা, ফিজিওলজিক্যাল কন্ডিশন কোনটা, এটা আপনাকে যুক্ত হতে হবে। ডাক্তার আমার ক্ষুধা লাগে, ক্ষুধা লাগা তো কোনো রোগ না। ঠিক আছে? আপনি খাবেন, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা শরীর সাড়া দিবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক আছে? অনেকে যে আমাদের কাছে পেশেন্ট মেয়েদের সাথে একটু কথা বলে, তার বাল্ব ইউথেরাস থেকে বা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এক ধরনের ইমিশন হয়, ফ্লুইড ইমিশন, আটার মতো বের হয়েছে, বলে যে স্যার আমাদের তো এই সমস্যা, ফোনে একটু কথা। আমি বলি এটা তো ন্যাচারাল, এটা আপনি পুরুষত্ব যে আছে আপনি এটা প্রমাণ, কিন্তু এটাকে অনেক ডাক্তার মনে করে এই তো আপনার গনোরিয়া রোগ হয়ে গেছে, সিফিলিস রোগ হয়ে গেছে, আপনার ধাতু দুর্বল, এই সে বিভিন্ন ধরনের কথা বলা বলে। আমি বলি আপনার এর কোনো ডিজিজই না। একটা ছেলের দেখা যায় যে তার পিউবার্টি শুরু হয়েছে, বয়সন্ধিকাল শুরু হয়েছে, যেটা বললাম টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোনটা রিলিজ হওয়ার পরে তার ভিতরে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো শুরু হবে, এটা ন্যাচারাল। তার স্বপ্ন দোষ হচ্ছে ঘন ঘন, এটা ন্যাচারাল। স্বপ্ন দোষ তো কোনো ডিজিজ না, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। কিন্তু এটা যদি আপনি রোগ মনে করে দিনের পর দিন বিভিন্ন ওষুধ খাওয়ান, রুগীকে আরো ঝুঁকির মধ্যে ফেলাই দিবেন। তাকে কি করতে হবে, পরামর্শ দিতে হবে, কাউন্সিলিং করতে হবে, হালকা আপনি কিছু ওষুধ দিতে পারেন। কিন্তু তা না মনে করে আপনি মনে করতেছেন যে মেয়েদের সাথে একটু কথা বললে তার ফ্লুইড বের হয়ে আসতেছে, এটা মনে না জানি কি রোগ হয়ে গেছে, আপনার এই সমস্যা ওই সমস্যা, আপনি কিন্তু বুঝতেছেন না। কিন্তু আপনি একজন এজ এ রিয়েল ফিজিশিয়ান হিসেবে আপনি যদি ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো বুঝেন, তাহলে খুব সহজে তার সমস্যার সমাধান করতে পারবেন। তা না হলে আপনি ওই যে কবিরাজের মতো চিন্তা করতে হবে যে আপনার তো সিপি গনোরিয়া হয়ে গেছে, এই সেই, আপনি ওয়াইফ থাকবে না, বিভিন্ন ধরনের কাহিনী আলাপ, বুঝছেন। যারা ওই যে বাহিরে লোকমুখে অনেক ধরনের শুনে যে আমার দাঁত দুর্বল, আসলে দাঁত দুর্বল কি, এই মেডিকেল সায়েন্সে দাঁত দুর্বল বলতে কোনো কিছুই না। দাঁত আবার দুর্বল কি, মেডিকেল সায়েন্সে কিছু না, কিন্তু প্রচলিত দেখবেন দাঁত দুর্বল, দাঁত দুর্বল। এই যে মেয়েদের ফিজিওলজিক্যাল কন্ডিশনের মধ্যে তার মেয়েদের সাদা স্রাব হয়, মিনস্ট্রুয়েশন সমস্যা হয়, কিছু আছে ফিজিওলজিক্যাল কন্ডিশনে, এই রোগীগুলো সাধারণত পরামর্শে ভালো হয়ে যায়, ওষুধ যেমন তেমন। ঠিক আছে? দেখবেন যে তার ফিজিওলজিক্যাল চিন্তা, তার উইকনেস আছে বা মানসিক কোনো ডিপ্রেশনে আছে, সে অপরিষ্কার থাকে, যার জন্য ফিজিওলজিক্যাল যে শারীরবৃত্তীয় যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো, এগুলো একটু অ্যাবনর্মালিটি আসতেছে, যার জন্য তার হচ্ছে। ক্লিয়ার? তো এরকম আমাদের বডি সিস্টেম গুলো যদি আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা খুব সহজে মূল্যায়ন করতে পারবো। যে কথা বুঝতে পারতেছেন? জি স্যার, বোঝা যায়। যে যে সাউন্ড কোনো সমস্যা, নয়েজ হলে বা সাউন্ড সিস্টেম কোনো সমস্যা, নক দিতে হবে, বুঝছেন? যা কারণ ডিভাইসের মাধ্যমে ক্লাস তো যান্ত্রিক সমস্যা হতে পারে, এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে কি করতে হবে, নক দিতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে বোঝা যাবে, না হলে মনে করেন যে গুরুস্থানে যায় কথা বলার মতো হয়ে যাবে, একটু রেসপন্স করতে হবে। ওকে। হুম। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমরা পার্ট বাই পার্ট, যেহেতু আমাদের আজকে প্রাথমিক ক্লাস, সেহেতু আমি পরিচয়, যেহেতু আমাদের পোস্টার দিয়ে দিছে, সেহেতু আমি মনে করি যে পরিচয় আমার জানছেনই, এই আর কি। পোস্টারে তো পরিচয় সবাই জানছেন, তারপরও আপনারা নিয়মিত ক্লাস করবেন, আর লেগে থাকতে হবে, মাস্ট বি। আর মেডিকেল সায়েন্সে সবচেয়ে, আমরা যখন ক্লাস করছি বা এই সেই, দেখা যায় মেডিকেল ক্লাস রিপিট হয় না, খুব বিরক্তিকর। আমি কয়েকটা গ্রুপে ক্লাস নিই, এরকম আরো 2টা গ্রুপ আছে আমার, ওরা মনিটর আরেকজন আছে। ঠিক আছে? অন্যজন করে, এটা আমি না। ওইখানে আমি গেস্ট লেকচারার হিসাবে ওখানে ক্লাস নেই,
আর আমি অফলাইনেও ক্লাস নেই, একটা দুইটা বেশ। তাহলে ঘটনা হচ্ছে আপনি ওই রিপিট ক্লাস কিন্তু খুব ডিস্টার্ব মনে হয়। যেন আমি আজকে যেটা পড়ালাম, নতুন একজন ইনভলভ হইলো, তাকে আমার বুঝাই ওই পর্যন্ত নেওয়া সম্ভব না। আর মেডিকেল সায়েন্সের রিপিট ক্লাসের ইতিহাস নাই, এমবিবিএস লেভেলও আপনি যাই দেখবেন রিপিট ক্লাসের কোনো সুযোগ নাই। যে মিস করছে, হ্যাঁ প্রয়োজনে বন্ধুর কাছ থেকে বা যেভাবে হোক বুঝা নিন, ঠিক আছে? কারণ আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেদিন ক্লাস ওদিনকে ক্লাসগুলো মনে রাখার জন্য। ক্লিয়ার? তাহলে আমরা আজকে যেহেতু প্রাথমিক ক্লাস এই পর্যন্ত, ফিজিওলজির সংজ্ঞাটা আমরা মোটামুটি বুঝলাম। ফিজিওলজি হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন অঙ্গের কাজসমূহকে যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় বিশদভাবে, সেটাই হচ্ছে ফিজিওলজি, ঠিক আছে? ফিজিওলজি কিছু সিস্টেম রয়েছে বুঝার সাথে, যেমন রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্লাড সিস্টেম, সার্কুলারি সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমটাই হচ্ছে সার্কুলারি সিস্টেম, ব্লাড সিস্টেম, তারপরে হরমোনাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, ঠিক আছে? রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের এই সিস্টেম। বডির অনেকগুলো সিস্টেম রয়েছে, এগুলো আমরা বই পুস্তক সূচিতে, ফিজিওলজিক্যাল সূচিতে দেখতে পারবেন, ঠিক আছে? আর ফিজিওলজিক্যাল যারা বই কিনবেন, ডিপ্লোমা বই তো কিনবেন, পাশাপাশি একটা বড় বই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর ইংলিশ ভার্সন হলে আরো ভালো। না বুঝলে আমাদেরকে নক দিবেন, ইংলিশ যদি না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, ছবি তুলে পাঠাই দিবেন, ঠিক আছে? আমরা যে কোনো সময় ওইটাকে আমরা দেখা বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর আপনি ইংলিশ গুলো কেন দরকার? কারণ আমাদের মেডিকেল সায়েন্সে ইংলিশের প্রয়োগটা বেশি। কারণ একটা রিপোর্ট আসবে, আপনি যখন একটা রিপোর্ট আসবে তখন ইংরেজিতে আসবে, এটা বাংলার কোনো লেখা নাই। সুতরাং আপনাকে এটা বুঝতে হবে, ইংলিশটাও বুঝতে হবে এখন থেকেই, না হলে রিপোর্টটা মূল্যায়ন করতে পারবেন না। আর যে ইংলিশটা বুঝেন না ওইটা আন্ডারলাইন করে রাখবেন, ওইটা আমার কাছ থেকে বুঝে নিবেন, ঠিক আছে? আমরা আজকে এই পর্যন্ত। আসলে আমি প্রস্তুতি নাই, যার জন্য আপনি বলছেন হুট করে, এই জন্য। আর রুগীও আছে, আমার এখনো রুগী বসে আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আপনাদের সাথে অল টাইম থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা ক্লাসের সিকোয়েন্স ঠিক রাখবেন। ফিজিওলজিক্যাল যদি পড়তে চান আলাদা একটা খাতা রাখবেন, ঠিক আছে? ওই খাতার মধ্যে আমি যেদিন যেটা বলি ওইটা আপনি নোট করে রাখবেন, তাহলে হবে। আর পাশাপাশি আপনি একটু বইটাও দেখবেন, যে আজকে যে স্যারে কি পড়াইলো একটু দেখি, হ্যাঁ? ওইটা বইটা খুলে দেখতে হবে, ঠিক আছে? যদি খুব বেশি ইচ্ছা থাকে ডাক্তার হওয়া, আর যদি মনে করেন যে না ঠিক আছে পড়তাছি পড়তাছি এইভাবেই যাবে, তাহলে সেটা ভিন্ন কথা। স্মার্ট ডাক্তার হইতে গেলে এগুলোর বিষয়ে সব জানতে হবে, ঠিক আছে? এই আর কি। তা আর কিছু বলবেন আজকে মডারেটর সাহেব? আমি আসলে বিদায় নিতে যাচ্ছিলাম। কারো কোনো প্রশ্ন কি আছে স্যারের কাছে? জি বলতে পারেন। প্রিন্স জিয়া ভাই মনে হয় কিছু বলতে চায়। ভাইয়া আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছে না হয়তো। যাই হোক স্যার, আসলে হুট করেই আপনাকে বলা, আজকে আমাদের অন্য শিডিউল ছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে। আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য শুকরিয়া। স্যার আপনি লিভ নিতে পারেন তাহলে। ফিজিওলজি সম্পর্কে প্রাথমিক কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে কেউ। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাই স্যার। স্যার আমি প্রিন্স জিয়া বলছিলাম। স্যার শোনা যাচ্ছে? প্রিন্স জিয়া, ওই যে আসেন যে জি নাকি? জি জি স্যার, ওই যে একদিন আপনার এখানে আসছে। জি 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 স্যার। সোমবারে জি ক্লাস স্যার আছে স্যার। আপনাদের? জি 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 স্যার, কবে আবার হবে আমাদের ক্লাস? কবে হবে? অফলাইনে সোমবারে আসবেন সকালে, ওই ইয়ে জি ভাইয়ের স্যার, সাথে তাহলে যোগাযোগ করেন, মেহেদী মাহাদি ভাইয়ের ভাই। সাথে। হুম হুম। মেহেদী ভাই। স্যার আমরা আপনি যে ইংলিশ বইটার কথা আমাদেরকে সাজেস্ট করতেছেন, আমরা ইনশাল্লাহ আপনি আমাদের সহজের জন্য, আমরা তো বেঙ্গলি টু বেঙ্গলি পড়ছি এখন এখানে আপনি যদি ডিপ্লোমাতে, কিন্তু ইংলিশ হঠাৎ বাংলা করে মিক্সড ইংলিশ এটা নরমালি একটা বই আমাদের কিনেন, কাছে। আতিকুর রহমানের, জি আতিকুর রহমানের ফিজিওলজি বইটা কিনেন আপাতত, জি একদম সিম্পলের মধ্যে। আতিকুর রহমানের। হ্যাঁ আচ্ছা আচ্ছা ফিজিওলজি। স্যার, ইংলিশ বাংলা মিক্স হইলে আমাদের জন্য সুবিধা, তাহলে হ্যাঁ ইংলিশটাও এটার মধ্যে পাশাপাশি ইংলিশ আমরা বাংলা দেখলাম। মিক্স পাবেন। আতিকুর রহমানের অ্যানাটমি আছে, জি ফিজিওলজি আছে, প্যাথোলজি আছে, তিনটাই নিয়ে নিতে পারেন। স্যার স্যার বইটার প্রাইস কত হইতে পারে আপনার কি জানা আছে? প্রাইস কত নিবে? 200-300 এরকম। ও তাহলে সমস্যা নাই স্যার, এটার ভিতরে কি বিস্তারিত ছবি সহ আছে? সব আছে, সব আছে মোটামুটি বুঝার লেগে। এরপরে যদি আপনি আসতে বড় কিনতে চান
তাহলে যে এমবিবিএস জি। যেটা পড়ে, হ্যাঁ, আচ্ছা। ফিজিওলজি পড়বেন জি। ডাক্তার সাখাওয়াত হোসেনের। আচ্ছা আচ্ছা স্যার, এখন এগুলো আপনাকে কালকেই ফোন দিয়ে আমরা যখন বাজারে যাব সবাই, আমি জি জি, এখানে ডাক্তার যারা আছে সাখাওয়াত সবাইকে হোসেনের, বলতেছি। ডাক্তার জি সাখাওয়াত জি হোসেনের বই ঢাকা নীলক্ষেত ছাড়া পাবেন না। আর জি জি ফিজিওলজিটা চৌরাস্তায় পাইতে পারেন, আতিকুর রহমান এটা। আতিকুর রহমানটা, জি স্যার, তাহলে এটা কিনে নিয়ে আসবো। হ্যাঁ, দুইটা বই এবং সাথে রাখবেন, তাহলে আপনার আমার ক্লাস। কথার সাথে জি আপনি জি ওই বইয়ের কথা জি মিল জি পাবেন। জি স্যার, কারণ আপনি যেগুলো আজকে বুঝাইছেন, যে লেভেলের বুঝাইছেন স্যার, আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এখন হ্যাঁ হ্যাঁ, সবাই গুরুত্ব দিছে বলেই স্যার এই গ্রুপের আয়োজন করছে, আপনাকে, আপনার রুগী ওয়েট করতেছে। আমি সময় নষ্ট জি করব না স্যার, আমরা আপনার কাছ থেকে ভালোভাবে ফিজিওলজিটা ভালোভাবে শিখতে চাই স্যার। হ্যাঁ, অ্যানাটমি অ্যানাটমি ফিজিওলজিটা আপনার কাছ ফিজিওলজি থেকে ভালোভাবে দুইটাই পাবেন করতেছে। ইনশাআল্লাহ। প্যাথোলজি তিনটা জি জি সাবজেক্ট, একটার জি সাথে একটা রিলেটেড, জি স্যার। জি বুঝতে স্যার। পারছেন? স্যার আমাদের, জি স্যার, স্যার আমাদেরকে যে সিস্টেম গুলো আজকে বলছেন, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, জেনিটালিয়া, এই যে এগুলো মাহাদি প্রোস্টেট ভাইয়ের গ্ল্যান্ড, কাছে এগুলো। লেখা আছে, আপনি নিয়ে নিন, আরো ডিটেলস লেখা জি আছে। স্যার। হ্যাঁ স্যার আমরা একবারে ছবি সহ আপনার কাছ থেকে আমরা আপনি আমাদেরকে হ্যাঁ হ্যাঁ বুঝাইছেন যেরকম করে, আমরা ফিডব্যাক আপনার কাছে, যেমন সোমবার ক্লাস আমরা জি নিয়ে জি, যাব, আমরা এক যেমন এই একটা এই সিস্টেম জিনিসগুলো ধরবো, আমরা এক করছি। একটা সিস্টেম শেষ করার জি পরে আরেকটা সিস্টেমে যাব। জি জি স্যার, আমরা এটা চাইতেছি যে আমরা সবাই নিয়ে যাব, আপনি যেরকম করে হ্যাঁ, আমাদের বুঝান এরকম স্যার। যদি আপনি সিস্টেম গুলো বুঝা পড়তে পারেন না, তখন আপনার কাছে ডাল ভাত জি মনে হবে এগুলো। যতক্ষণ জি পর্যন্ত জি জি সিরিয়াস স্যার, না জি স্যার, হচ্ছেন তখন সিস্টেম গুলো পারবেন না। জি এক স্যার, একটা সিস্টেম যখন ধরবো, জি এর নারী নক্ষত্র শেষ করবো, জি স্যার, জি বুঝছেন? স্যার, স্যার অনেক তাহলে ধন্যবাদ। আপনি জি আজীবনের স্যার, একটা এচিভ হয়ে গেল। জি স্যার, জি স্যার, জি ঠিক স্যার, আছে, এটাই চাইতেছি। অনেক ধন্যবাদ স্যার, জাযাকুমুল্লাহ খায়ের, হ্যাঁ হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়ের বেশি স্যার। না, আপনি যদি টানা 6 মাস ক্লাস করেন দেন, আপনি পাকা হয়ে যাবেন। জি জি জি, ইনশাল্লাহ, অনেক ওকে, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ, স্যার। লেগে থাকেন ইনশাল্লাহ। সেদিনের ওকে, ক্লাসের জন্য অনেক ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, আরো কেউ কিছু বলবেন? কয়জন মেম্বার আছে, কয়জন টোটাল? স্যার মেম্বার অনেক আছে। মেম্বার তো অনেকেই আছে, একটু রেসপন্স অনেক করবেন, আছে স্যার। হ্যাঁ, তাহলে বোঝা যাবে জি স্যার। এরকম। তার প্রথম স্যার তো সবাই মেম্বার হচ্ছে অনেকই আছে। রিয়েক্ট দিয়ে হচ্ছে আপনার জানান দিচ্ছে খাতা যে তারা আগামী ক্লাসে নতুন একটা খাতার মধ্যে, আগামী ক্লাসে সবাই নতুন একটা ফ্রেশ খাতা রাখবেন। হ্যাঁ, ওই খাতার মধ্যে ফিজিওলজির সংজ্ঞাটা বই থেকে লিখে আমাকে দেখাবেন, ঠিক আছে? স্যার সবাই ভিডিও সোমবারে ভাবে ক্লাস শো কয়টা করবেন থেকে শুরু ফিজিওলজির হবে? সংজ্ঞা, ওইটা আপনি স্যার রুটিন সোমবার, দিয়ে দিবে। জি সোমবারে আচ্ছা মাহাদেবের এই যে সাথে কন্ট্যাক্ট করে। দুইটা মিলে ফেলবেন না, আমরা যে অফলাইনে ক্লাস করি ওইটা আলাদা, আর অনলাইনে হচ্ছে গিয়ে ভাই স্যার যে নিতেছে এটা আলাদা। হ্যাঁ, অফলাইনে এটা অফলাইনে আলাদা, হচ্ছে কয়টায়? অফলাইনে কয়টায় হবে? ওইটা কোনটা? অফলাইনে কয়টায় ক্লাস হবে? অফলাইনে ভোর 6টায় আমরা যাই। ভোর আর 6টা, জি এটা জি হচ্ছে অনলাইনে হচ্ছে একদিন স্যার সময় দিবে আমাদেরকে, কিন্তু আজকে জি হচ্ছে এক্সট্রা সময় আমরা চেয়ে নিছি স্যারের কাছ থেকে। জি 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 জি, জি বুঝতে জি, পারছি। জি জি, অনেক ধন্যবাদ। স্যারের আমরা পেশেন্ট ওই বসে রয়েছে, সিস্টেম আমরা অনুযায়ী মনে হয়। পড়াশোনা করবো। হ্যাঁ, জি জি জি, স্যারের পেশেন্ট যেহেতু বসে ওকে, আছে, এই জন্য আমার তোমাদের আচ্ছা সংক্ষেপ করলে ঠিক ভালো আছে, হয়। তো ভালো থাকেন ইনশাআল্লাহ, যেহেতু, জি, শুভকামনা। আসসালামু সোমবারে আলাইকুম। সোমবারে সকাল 6টায় দেখা হবে স্যার। আসসালামু আলাইকুম। তা আমি লিভ নিলাম। জি জি স্যার। স্যার, জি স্যার, আপনার অনেক ধন্যবাদ, ওকে, জরুরি অনেক সুন্দর সময় দেওয়ার জন্য। আচ্ছা, আয়েশা রাখি, বলো। বাকিদেরকে বলবো হচ্ছে যে আমাদের সেশন ভিত্তিক গ্রুপে আমরা হচ্ছে ক্লাসের লিংক গুলো দিচ্ছি, প্লাস হচ্ছে আমাদের যে হোমিও চর্চা অল হুম যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে হচ্ছে লিংক দিছি, কিন্তু আমরা এটা হচ্ছে হুম বাইরে শেয়ার করি নাই। তো যারা হচ্ছে হুম সরাসরি বাহিরে হচ্ছে শুধু ক্লাসটা লাইভ হচ্ছে, তো সরাসরি যারা হচ্ছে লিংক কালেক্ট করতে চায় এরা হচ্ছে সেশন ভিত্তিক গ্রুপে জয়েন হতে হবে। আর এছাড়া হচ্ছে হুম লাইভ সবাই দেখতে পারবে, সমস্যা নাই। আমাদের হচ্ছে ক্লাসের অনলাইন ক্লাসের শিডিউল আছে। তো হয়তো 2 দিন হচ্ছে কোনো ক্লাস নাই, বাকি সবগুলো দিনই ক্লাস আছে। উম সেটা রুটিন আছে। তো আমরা হচ্ছে রুটিনটা প্রত্যেক গ্রুপে দিয়ে দিছি। যারা হচ্ছে আমাদের গ্রুপে আছেন তারা দেখছেন। বাহিরে দেওয়া হয় নাই এখনো। আমরা বাহিরেও ইনশাআল্লাহ দিব। আ একটু আরেকটু গুছিয়ে নেই, তারপর হচ্ছে রুটিনটাও বাহিরে প্রকাশ করা হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ, অনেক আর ধন্যবাদ, তোমার জেবেকে মাধ্যমে একটা অসংখ্য ক্লাস ধন্যবাদ করলাম। প্রশ্ন করার জন্য, কারণ এই প্রশ্নটা হচ্ছে বাহিরের একজনও করেছিল যে কোন বইটা কিনলে ভালো হবে, লাইভে কমেন্ট করছিল। তো হ্যাঁ, আপনি বলাতে হচ্ছে এর উত্তরটা স্যার একসাথে দিয়ে দিল। জি জি জি, আমি আয়েশা, তোমাকে তোমার মাধ্যমে সবাইকে বলতে চাই, সবাই কি ইংলিশটা কিনতে চায়?
নাকি ইংলিশ বাংলা মিক্স এটা কিনতে চায়? এটা একটু আর এই 200-300 টাকা যে দামটা মানে যে দামটা বললেন স্যার, এটা আমরা একটা কিনবো, স্যারের এই পরামর্শটা নিব। আর আরেকটা বই আমরা বড় বই কিনবো যদি মানে যেহেতু আমাদের ডিএসএমএস এর পরে আমি বলি যে ডিএসএমএস এর ডিপ্লোমার পরে আমাদের যেহেতু ব্যাচেলর ডিগ্রিটা নিতে হবে, বিএসএমএস করতেই হবে, সেহেতু আমাদের শিখাটা যেন মজবুতের সাথে শিখা হয়। যে ফিজিওলজির জন্য যদি আমাদের কারো কাছে আমাদের ইয়া করতে না হয়, যে একজন এসে প্রশ্ন করবে যে এটা কি, আমার তো জীবনে পড়া নাই থাকলে আমি কিভাবে উত্তর দিব, কারণ এরকম হইতে পারে, কারণ চ্যালেঞ্জিং বিজনেস এটা এখন। এটাকে সেবা বিজনেস সবই যাবে বলা যাবে। এটা যদি কেউ মনে করে খালি সেবা, আমি ফ্রি ট্রিটমেন্ট করবো, তার আর ভাত খায় মরতে হবে না, না খায় মরতে হবে। তো যাই হোক, এই জন্য একটু শক্ত কথা বলে ফেললাম, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতেছি। আমরা স্যারের কাছে ভালোভাবে পড়তে চাই। সবাই অফলাইন ক্লাসে সোমবার 6টায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ। এইখানে হচ্ছে গিয়ে অনলাইনে যারা আছে এরা এক একজন এক এক জায়গা থেকে আসছে, আর অফলাইনে হচ্ছে গিয়ে আমরা যারা যাই তারা ইনশাল্লাহ জয়েন করব। আর হচ্ছে অনলাইনে আমাদের ক্লাস শিডিউল আবার নেক্সট ডে দিয়ে দেওয়া হবে মেসেঞ্জার গ্রুপে ইনশাল্লাহ। তো আপনারা সবাই আজকের মতো লিভ নিতে পারেন। যদি কারো কোনো কিছু জি বলার থাকে তাহলে হচ্ছে বলতে পারেন। আর কারো কিছু বলার আছে? না, কারো কিছু বলার নাই, তবে আমার একটা রিকোয়েস্ট, এটাও দিতে সবাই যেন পারেন। ভালোভাবে, হ্যাঁ সবাই যেন ভালোভাবে এই ফিজিওলজিটা যেমন ওইদিনকার লিভার নিয়ে বুঝাইছেন স্যার, হ্যাঁ তারপরে যে সিস্টেম গুলো স্যারে বুঝায় আমরা যেন আঁকি বাসায়, না আঁকলে এখান থেকে শেখা সম্ভব না। অনেকে মনে করে যে আমি সেটা মুখস্থ হবে এত কঠিন। আমি তো মনে হাত তুলছে, কিছু বলবে? আমি লিভ নিতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না না, আমি কিছু বলতে চাই। আমি তো হাত তুলছি। হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাস শেষ। এই সোমবারের যে ক্লাস, সেটা কি বিকেল বেলা মূল্য হয় না? ভাই আপনার কথা বোঝা যায় না। আমি ইনশাআল্লাহ আপনাকে এর সাথে গ্রুপে কন্টাক্ট করব। হ্যাঁ, এখন আপনার কথা অনেক মানে একদমই বোঝা যাইতেছে না, হয়তো নেটওয়ার্কের জন্য। আর সবাইকে বলবো হচ্ছে অনলাইন ক্লাসে উপস্থিত থাকার ট্রাই করবেন, যেহেতু আপনাদের অনেকের বাসা অনেক দূরে। তো আপনারা চাইলেই হচ্ছে অফলাইনে ক্লাসে জয়েন হতে পারবেন না। হ্যাঁ, তো অফলাইনেরটা সবাই করবেন, সেই আশায় ব্যক্ত রাখছি। তো আজকে এই পর্যন্তই। আমিও লিভ নিচ্ছি, আপনারাও লিভ নিয়ে নেন। সবাইকে আসসালামু আলাইকুম।